সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস শুরু করছি। নটরডেম অনলাইন ক্লাসেও তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। তোমাদের আমি পড়াচ্ছিলাম ভূগোল দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, জি ম্যাডাম, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন শুনলেই তো ভয় লাগে, তাই না? এখন তো না ম্যাম, প্রশ্ন করেন। হ্যাঁ, দাঁড়ান আসছি আমি। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রধানত কয়টি ভাগে বিভক্ত? তিনটি ম্যাডাম। আচ্ছা, তিনটি ম্যাডাম, তিনটি। ঠিক আছে, তিনটি। ওকে। বায়বীয় মাধ্যমে কোন পথ রয়েছে? বায়বীয় মাধ্যমে ম্যাম, বিমান পথ। বিমান পথ। আর জল মাধ্যমে কি পথ রয়েছে? বিমানপথ, জলপথ। জলপথে কি কি বাহন বা কি কি চলে বা কি কি যায়? নৌকা, লঞ্চ, স্টিমার, নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার, ম্যাডাম। ম্যাডাম সবাইরে মিউট করে দেন ম্যাডাম, চিল্লাচিল্লি বেশি হইতাছে। হ্যাঁ, ওকে। আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে জাকারিয়া, আপনি কি একটু ক্যামেরাটা অন করবেন? জাকারিয়া, আপনি এসেছেন? জাকারিয়া, হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ, এই বিকৃত চিন্তা কিভাবে মাথায় আসলো? কঙ্কালের ছবি দিয়ে আছেন। আমার তো ভয় লাগছিল, আমি এত সাহসী না। ও ম্যাডাম, এটা ম্যাডাম আমার জিমেইলটা যেন অ্যাড করা ছিল ম্যাডাম, জিমেইলের মধ্যে ম্যাডাম এই ছবিটা দেওয়া আচ্ছা ছিল। আচ্ছা। তো আর ক্লাসের জি সময় ম্যাডাম। দিয়েন না, আমি ভয় পাই। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, তাহলে আমি একটু বের হওয়ার পরে আবার ছবিটা চেঞ্জ করে আবার আসি। না, আজকের জন্য থাক। আজকে আর যাওয়ার দরকার নেই। নেক্সট থেকে তুমি জয়েন করো, অথবা আজকে তুমি ভিডিওতেই থাকো। সমস্যা না হলে ইচ্ছা, তবে নেক্সট টাইম এটা করো না। হ্যাঁ জি ম্যাডাম, সমস্যা নাই, ভিডিওতে থাকতে পারবো। ঠিক আছে, আজকে জয়েন করেছো, এখন ক্লাস মিস হয়ে যাবে। ওকে, আমরা ক্লাসে চলে যাই। জি ম্যাডাম। জি ম্যাম। তো গত ক্লাসটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা বিভিন্ন পথ এবং বাংলাদেশের যে রেলপথ, এটি কয়টি ভাগে বিভক্ত? মিটার গেজ 1 মিটার প্রশস্ত, হ্যাঁ, ব্রড গেজ 1.6 মিটার প্রশস্ত, ডুয়েল গেজ জায়গা দিয়ে বা বাংলাদেশের কোন অংশ দিয়ে গেছে, এবং মেইন রোডগুলো ঢাকা থেকে কোন কোন জেলার সঙ্গে সংযুক্ত রয়েছে। আমি বলেছিলাম বইয়ে তোমাদের ম্যাপটা দেখার জন্য। আশা করি তোমরা দেখেছো। আচ্ছা, আমরা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়ছিলাম, তাই না? গত ক্লাসে তো আমার হঠাৎ করে ক্লাসটা কিন্তু কেটে যায়, বাকি কয়েকজন জয়েন করতে পেরেছিলে। তো এখানে আমি কাউকে একটু প্রশ্ন করতে চাই। সানাউল, 2026 আপনি বলেন তো, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বৈশিষ্ট্য, প্রকৃতি প্রদত্ত জলপথ, এই বিষয়টা যদি একটু বর্ণনা করেন আমাকে। প্রকৃতির মাধ্যমে সৃষ্টি জলপথ ম্যাডাম। হ্যাঁ, এটা কি বিষয়টা কি? নদীর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা করে।
আচ্ছা, এখানে আমরা কি বোঝাতে চেয়েছি? বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বৈশিষ্ট্য হিসেবে প্রদত্ত জলপথ, প্রকৃতি প্রদত্ত জলপথ, এটা কি বোঝাতে চেয়েছি? প্রকৃতি প্রদত্ত মানে প্রকৃতির মাধ্যমে সৃষ্টি। হ্যাঁ, আমরা কিন্তু বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায়, এমন একটা জায়গায় যে এই দেশে অনেক নদ নদী রয়েছে এবং আমরা বলি নদী মাতৃক দেশ, এবং দেশের দক্ষিণ অংশে কিন্তু সমুদ্র বা জলভাগ, বিশাল জলরাশি রয়েছে, যার ফলে স্বল্প খরচে ভারী মাল পরিবহনের জন্য কিন্তু এই জলপথটা ব্যবহার করা হয়। যেই দেশগুলো ভূমধ্যস্থানে অবস্থিত তারা কিন্তু এই সুযোগটা পায় না। আবার প্রত্যেক দেশের নদ নদীর অবস্থা কিন্তু এই আমাদের দেশের মতো নাও হতে পারে। এই জন্য বলা হয়েছে যে প্রকৃতি প্রদত্ত জলপথ এটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ, এই কথাটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এখন তোমরা আশা করি একটু পয়েন্টগুলো তো দেখে নিয়েছো, গত ক্লাসে একটু বর্ণনা করেছিলাম, বাসায় আরেকবার একটু পড়ে নিও, ঠিক আছে? এত কঠিন কিছু না, তবে একটু পড়তে হবে বাসায়। আচ্ছা, আজকে আমাদের এই চ্যাপ্টারের উপর দ্বিতীয় ক্লাস। আমরা বাংলাদেশের অর্থনীতিতে যোগাযোগ ব্যবস্থার গুরুত্বগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সবসময়ই খুব গুরুত্বপূর্ণ, এবং যে কোনো দেশের অর্থনৈতিক মাপকাঠি হলো তার পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার যদি সঠিক থাকে, সুন্দর থাকে, উন্নত থাকে, তাহলে সেই দেশের অর্থনৈতিক অবস্থাও খুব ভালো হয়। দ্রুত আদান প্রদান, আমরা ভালো খবর হোক, মন্দ খবর হোক, একটা ভালো সেবা হোক, আমরা খুব দ্রুত কিন্তু পেতে পারি। এই দ্রুত আদান প্রদান, এই যেমন জুম ব্যবস্থা, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি ঘরে বসে। এটাও কিন্তু একটা সেবা যেটা আমরা খুব দ্রুত পেয়ে যাচ্ছি। এটা যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম। ব্যবসায়িক যোগাযোগ, তোমরা জানো ব্যবসায় শুধু উৎপাদন করলেই হয় না, সেখানে কিন্তু সেটা পরিবহন, এক স্থান থেকে অন্য স্থানে উদ্ধৃত পণ্য বা ঘাটতি পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদানের সুযোগ থাকতে হয়। সেক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু সেটা জাতীয় অর্থনীতিতেও গুরুত্ব বহন করে। তারপর আমরা দেখব কৃষি ও কুটির শিল্পের উন্নয়ন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে কৃষি এবং বিভিন্ন ক্ষুদ্র যে কুটির শিল্প, মাঝারি বৃহৎ যে শিল্পগুলো রয়েছে, সেই শিল্পগুলোর যে পুঁজিপতি মানে হচ্ছে যারা এখানে মূলধন ইনভলভ করেন, উন্নত চাষাবাদ বা বিনিয়োগ কৌশল শিক্ষাদান করে দেশের বাইরের সাথে একটা কমিউনিকেশন করতে পারেন। রয়েছে জনপ্রশাসন ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের গুরুত্ব। প্রশাসন একটি দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং এর ক্ষুদ্র পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, জেলা বা গ্রাম ইউনিয়ন পর্যায়ে, এই প্রত্যেকটি পর্যায়ের যে প্রশাসন ব্যবস্থা, সেই সঙ্গে এটা কিন্তু এই প্রশাসনগুলো কিন্তু সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং আদেশ নিষেধ এই বিষয়গুলোর উপরই জোরদার করে, এবং সেখানে জনগণকে জানানো, অবহিত করা এবং জনগণকে সাথে নিয়ে কাজ করা এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য হাসিল করা সম্ভব হয়। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো। আচ্ছা, একটু মাথা নাড়েন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আন্তর্জাতিক বন্ধুত্ব সহযোগিতা স্থাপন। আন্তর্জাতিক বন্ধুত্ব, একটি দেশ অন্য দেশের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে অবশ্যই পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে ভালো হয়, কারণ তাহলে সহযোগিতা করাও সম্ভব হয় এবং সম্পর্ক সুন্দর হয়। বিনোদনের মাধ্যম, রেডিও টেলিভিশন ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রচারণামূলক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো জনগণের কাজে লাগে, গঠনমূলক কাজে তারা অনুপ্রাণিত হয়। এই বিষয়গুলো বিনোদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে যোগাযোগ ব্যবস্থার গুরুত্বটা নিয়ে আসে। বিদেশস্থ বাংলাদেশ মিশনের যোগাযোগ, বাংলাদেশি মিশনগুলো যারা বিদেশ থেকে এসেছে বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা বা বিভিন্ন ভাবে এখানে কোনো কি বলবো থাকার বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজে অংশগ্রহণের জন্য,
তারা স্বাধীনভাবে দ্রুত এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে পারে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। মানবাধিকার কর্মসূচি জোরদার করা, মানুষের যে নৈতিকতা এবং মূল্যবোধ জাগ্রত করে সহযোগিতার হাতকে প্রসারিত করতে পারে। উন্নয়নের গতিধারা, সর্বোপরি একটি দেশের, জাতির বা স্থানের উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করে এই সঠিক যোগাযোগ ব্যবস্থা, এবং অর্থনীতির যে গতি প্রবাহ এবং এর বিকাশ সাধনে যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বুঝতে পারলাম না, তবে বাসায় কিন্তু পড়তে হবে। বোঝা গেছে তো? এত কিন্তু কঠিন না, এবং আমাদের চলার পথে এই বিষয়গুলো আমরা দেখি। এরপর আমরা যে বিষয়টা দেখব, আমাদের শিখন ফলে ছিল বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট অন বাংলাদেশ ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, আমাদের বাংলাদেশের এখনো অ্যাডমিট হচ্ছ? ওকে, আচ্ছা, বাংলাদেশের যে ভূপ্রকৃতি তোমরা কিন্তু কোথায় পড়েছো বলো তো রাকিবুল? (2041) রোল। নেটের সমস্যা হচ্ছে বোধহয়। এখন আমি একটু আচ্ছা, আসিফ, কথা শোনা যাচ্ছে আসিফ? হ্যাঁ, জি ম্যাডাম, কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, এবার তুমি একটু বলো বাংলাদেশের ভূপ্রকৃতি আমরা কোথায় পড়েছিলাম? খুব সোজা একটা প্রশ্ন। ম্যাডাম, প্রথম পত্রে ম্যাডাম প্রাকৃতিক ভূগোলে। হ্যাঁ, প্রাকৃতিক ভূগোলের মনে হয় ৩য় অধ্যায়, তাই না? না ২য় অধ্যায়? ম্যাডাম তৃতীয় অধ্যায় ম্যাডাম, ভূপ্রকৃতি গুলো পড়ছে, পাহাড়, তারপর হ্যাঁ, নদী নালা, এখানে পর্বত। ভূপ্রকৃতি গুলো কয়টি ভাগে বিভক্ত ছিল? চিনছি ম্যাডাম। ৩টি ভাবে। থ্যাংক ইউ, আপনার অনেক মনে আছে। এই ৩টি ভাগের মধ্যে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাস্টোসিন সোপান, সমতল ভূমি, এই প্রত্যেকটা অঞ্চল দিয়ে চাইলেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা সমানভাবে বিস্তৃত করা সম্ভব নয়। যেমন খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল যেখানে অনেকটা জলপথ পার হয়ে যেতে হয়, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, কক্সবাজার, লক্ষ্মীপুরে কিন্তু কোনো রেল লাইন স্থাপন করা সম্ভব হয়নি। পদ্মা সেতু হলে অনেকটা সম্ভব হবে, যে কাজ চলছে তোমরা জানো। এই যে ভূপ্রকৃতি, নদ নদী, বৃষ্টিপাত এবং কৃষি জমির অবস্থান এবং বনভূমির অবস্থান, বাংলাদেশে অনেক বনাঞ্চল রয়েছে, দেখবা রাস্তার দুই পাশে অনেক বনাঞ্চলও দেখা যায়। আর নদ নদী ও নদীমাতৃক দেশ যেহেতু বলা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে নদ নদীগুলো, কিন্তু একটা স্থলপথ দিয়ে আরেকটা দীর্ঘ স্থলপথের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে সেই নদ নদী কিন্তু পথে পড়ে যায়, তখন সেখানে প্রয়োজন হয় ব্রিজ, কালভার্ট, এগুলো নির্মাণের, সাঁকো। হ্যাঁ, এইগুলো কিন্তু নির্মাণ করা খুব ব্যয়সাধ্য। তো সব সময় এই জন্য একটা নির্দিষ্ট রাস্তার উপর দিয়ে দেখা যায় সড়ক পথ গড়ে উঠতে পারেনি। আর বৃষ্টিপাত, বাংলাদেশ মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশ, এখানে ৩-৪ মাস খুব বৃষ্টিপাত, এবং এই বছর খুব বন্যার কবলে কিন্তু বাংলাদেশ পড়েছিল। তো এই বৃষ্টি বহুল দেশে রাস্তা নির্মাণ করলে সেখানে ক্ষয়ও কিন্তু হয়। এই জন্য সঠিকভাবে রাস্তা মেরামত করতে হয়, বা সেক্ষেত্রে পিচ ঢালা পথ যাতে বৃষ্টিতে নষ্ট না হয়, বা রাস্তা নির্মাণের সময় কোনো দুর্নীতি যেন কাজ না করে, সঠিকভাবে সেই কাজটা করা হয়, সেগুলো দেখা গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের, যেগুলো আমাদের কোনো হাত নেই। প্রকৃতি দ্বারা আমাদের এই যাতায়াত ব্যবস্থাটা প্রভাবিত হয়ে যাচ্ছে। কৃষি জমির অবস্থান, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং আমাদের প্রধান খাদ্যশস্য কি ধান, কিন্তু যদি এখানে আমাদের উৎপাদন বন্ধ করে রাস্তা বানানো শুরু করা যায়, সেটাও কিন্তু খুব ফলপ্রসূ হবে না। এই জন্য দেখা যায় যে কৃষি জমির মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা যেন কি বলে, কৃষকরা তাদের যে প্রয়োজনীয় উৎপাদিত দ্রব্যগুলো বাজারজাতকরণের জন্য যেতে পারেন। এবার আমরা দেখব কিছু সামাজিক প্রভাব। সামাজিক প্রভাব, জনবসতি। কখনো কখনো দেখা যায় কোন একটা বন্দর, যেমন ঢাকা বন্দর, চট্টগ্রাম বন্দর,
বা নৌবন্দর গুলো যে রয়েছে চাঁদপুর, নারায়ণগঞ্জ, এগুলোকে ঘিরে সেখানে অধিক জনবসতি গড়ে উঠতে দেখা যায়। এবং এই জনবসতি গুলো কিন্তু সড়ক, রেল, জলপথ দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। দ্বিতীয়ত রয়েছে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা হচ্ছে অর্থের প্রাচুর্যতা পরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিজ, কালভার্ট নির্মাণ বা এগুলো সংরক্ষণ, সেতু করা, এই প্রত্যেকটাই কিন্তু কি অর্থের প্রয়োজন। তো অর্থনৈতিক অবস্থা যদি, অর্থের প্রাচুর্যতা যদি না থাকে, তাহলে কিন্তু পরিবহন ব্যবস্থা সঠিকভাবে সংরক্ষণ বা উৎপাদন তৈরি করা সম্ভব নয়। সংস্কৃতি, আমাদের বাংলাদেশের কিছু সংস্কৃতি বা ব্যবহার, আমাদের আচরণ লক্ষ্য করা যায় যে যেখানে সেখানে গাড়ি পার্কিং করা, বা রাস্তার পাশে তো বাজার থাকবেই, একটা ছোট রাস্তা হোক কিন্তু ছোট একটা বাজার নিয়ে বসে আছে। মিটিং, জনসভা রাস্তার পাশে, রেল কি বলবে, র্যালি করা, হাট বাজার স্থাপন, অথবা একটু যদি কৃষি জমিগুলো শুকনো অবস্থায় পড়ে থাকে, দেখা যাবে সেখানে গ্রাম বানিয়ে ফেলবে, মানুষজন সেখানে বসতি গড়ে তুলে, যারা অস্থায়ীভাবে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পরিবহন ব্যবস্থা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অথবা অনেক কারণে আমাদের যে রাজনৈতিক আন্দোলন বা যে কোনো কারণে আন্দোলনগুলো কি সড়ক, রেলপথ অবরোধ করে করা হয়, সেটা কিন্তু আমাদের সামাজিক প্রভাব হিসেবে পরিবহন ব্যবস্থার উপরে পড়ে। প্রযুক্তি, আমরা কিছু ক্ষেত্রে প্রযুক্তিতে যেমন এগিয়েও আছি, কিছু ক্ষেত্রে কিন্তু পিছিয়েও আছি। উড়াল সড়ক, মেট্রো রেল, এগুলো কিন্তু, সজীব চশমাটা ভালো, আচ্ছা। প্রযুক্তি, মজা করো না, কারণ এখানে আমি একা নেই, এখানে তোমার বন্ধুরা আছেন, ওরাও তো তোমাকে দেখছে, ওদের মনটা একটু ঘুরে যাচ্ছে, যেহেতু আমরা অনেক দিন পড়া ছেড়ে দূরে ছিলাম, তাই না? অনেক দিন পড়া হয়নি, আর আমরা একদম ক্রান্তি লগ্নে এসে পড়েছি। যদি পরীক্ষা হয়ে যায় কি হবে? তাহলে আমরা একটু মনোযোগী হই। হয়তো তুমি বুঝতে পারছো, মজা করছো, কিন্তু আরেকজনের মনোযোগ নষ্ট হচ্ছে। সবার স্বার্থে আমরা নিজেদের একটু সুন্দর করে রাখি। সংস্কৃতি পড়লাম। প্রযুক্তি, তো এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার আমরা অতটা খেয়াল করছি না। রাজনীতি, আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেটা হচ্ছে অনেকে ভোট পাওয়ার আশায় দেখা যাবে অনেক অপ্রয়োজনীয় জায়গায় ব্রিজ, কালভার্ট নির্মাণ করে রেখে দিয়েছে, আবার যেখানে প্রয়োজন সেখানে হচ্ছে না, কথা দিচ্ছে হচ্ছে না, বা অপরিকল্পিতভাবে রাস্তাঘাট, স্টেশন, বন্দর এগুলো তৈরি করা হচ্ছে রাজনৈতিক স্বার্থকে, নিজেকে মানে জাতির স্বার্থে না, পরিবহন ব্যবস্থার স্বার্থে না, ঠিক না, মানুষের মন জয় করার জন্য, ক্ষণিকের জন্য রাজনীতিকে আশ্রয় করা হচ্ছে। তো এগুলো কিন্তু পরিবহন ব্যবস্থার উপর প্রভাব পড়ে। বিদেশি সাহায্য, বাংলাদেশ কিন্তু একটা উন্নয়নশীল দেশ, যদি উন্নয়নশীল দেশ, এবং এর যে অর্থনৈতিক ভিত, এটা কিন্তু খুব বেশি শক্তিশালী নয়। তো বড় কোনো ওই যে ব্রিজ, কালভার্ট বা সেতু এগুলো তৈরির সময় বিদেশি সাহায্য নিতে হয়, এবং কিভাবে নির্মাণ করতে হবে, কি ডিজাইন হবে, কোন দেশ থেকে প্রকৌশলী নিতে হবে, নির্মাণ সামগ্রী কি হবে, কোন দেশ থেকে হবে, সবকিছু কিন্তু দাতা দেশের ইচ্ছা মতো হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয়, কারণ তারা আমাদের সাহায্য দেয়। এই জন্য দেখা যায় কাজের গতি ত্বরান্বিত হয় এবং তাদের কথার অধীনে আমরা চলে যাই, আবার আমাদের চাহিদা মতো কখনো কখনো কাজ আদায় করতে পারি না। তাহলে এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উপরে প্রাকৃতিক এবং সামাজিক যে প্রভাবগুলো বলেছি, এগুলো প্রভাব বিস্তার করে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকটাতে একটু যাই। বাংলাদেশের সড়ক পথ, আমি তোমাদের গত ক্লাসে সড়ক পথ কি কি যায়, বাস, ট্রেন, সড়ক পথ, ট্রেন যায় না, সরি, বাস, ট্রাক বিভিন্ন, এবং মহাসড়কগুলো ম্যাপে দেখতে বলেছিলাম, দেখেছো কিনা? আচ্ছা, আমি একজনকে একটু প্রশ্ন করতে চাই, ম্যাপ আছে সবার কাছে? বইয়ে তো আছে, বই থাকলে ম্যাপও আছে। আচ্ছা, সজীব বলো। বইয়ের সাহায্য নিতে পারো। আমরা এখানে কয়েকটা মহাসড়ক দেখতে পাচ্ছি,
এখানে ঢাকা সিলেট মহাসড়কের দৈর্ঘ্য কত? জি ম্যাম। ঢাকা সিলেট মহাসড়কটির দৈর্ঘ্য কত? ম্যাম 300 কিলোমিটার। 300 কিলোমিটার। এই ঢাকা থেকে সিলেট এটি কিন্তু দুটি বিভাগ, তাই না? আচ্ছা, এই মহাসড়কে আমরা কি দিয়ে যাই? প্রাইভেট কার জি ম্যাম। ভাবে যেতে পারি। আচ্ছা, এখানে আমরা কি কি জেলাগুলো হয়ে যাব, একটু আমাকে যদি ম্যাপটা ধরে তুমি বলতে পারো। এখন এখানে ম্যাম ঢাকা থেকে হ্যাঁ হ্যাঁ সিলেট যাওয়ার সময় ম্যাম, ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় ম্যাম গাজীপুর পরে, ময়মনসিং। ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় গাজীপুর পড়ে। জি ম্যাম। গাজীপুর, ময়মনসিং, হবিগঞ্জ। নরসিংদী, জি ম্যাম। ভৈরব, আশুগঞ্জ, হবিগঞ্জ, হবিগঞ্জ। জি ম্যাম। মৌলভীবাজার জেলা, এইভাবে যাওয়া যায়। তো এখানে গাজীপুর ছিল না, গাজীপুর নরসিংদী গাজীপুর কিন্তু কাছাকাছি হলেও একটু কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, এবার সজীব বুঝতে পারছি, এই যে মহাসড়কগুলো আমরা এভাবে দেখে দেখে পড়বো, ম্যাপটা দেখে কোন জেলাগুলো দিয়ে গেছে প্রত্যেকেই ম্যাপটা খুলবো এবং এই মহাসড়কগুলো কোন কোন জেলার উপর দিয়ে গেছে আমরা এত প্রেসার নিব না, পড়বো, জানার জন্যই পড়বো, দেখতে দেখতেই এক সময় মুখস্থ হয়ে যাবে। তবে অনেক গ্যাপ গেছে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো, আশা করি আমরা পারবো। আচ্ছা দীপ। জি ম্যাম, ভালো আছেন ম্যাম? ভালো আছি, তুমি কেমন আছো? ম্যাম ভালো আছি। আচ্ছা, তুমি বলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কটির দৈর্ঘ্য কত? জি ম্যাম, 190 কিলোমিটার। ভালো করে দেখে বলেন। ঢাকা ময়মনসিংহ ম্যাম 190 কিলোমিটার। 190 কিলোমিটার। এখন ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আসার পথে কি কি জায়গা পড়ে, কি কি স্থান হয়ে? ম্যাম বইয়ের সাথে নিব? হ্যাঁ হ্যাঁ, বইয়ের ম্যাপটা দেখে বলবো ম্যাম। ওকে বলো। ম্যাম ঢাকা থেকে ম্যাম গাজীপুর পড়ে শুধু। গাজীপুর পড়ে শুধু। আর ময়মনসিংহের কোন কোন উপজেলাগুলো দিয়ে পড়ে এসে আমরা গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী এগুলো হয়ে ময়মনসিংহ। ময়মনসিংহ। আর ময়মনসিংহের কোন উপজেলা বা থানা আমরা ক্রস করি? ম্যাম ত্রিশাল, ভালুকা। ভালুকা, আচ্ছা ঠিক আছে। জয়দেবপুর। হ্যাঁ, জয়দেবপুর, গাজীপুর, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার এখনো অনেকে অ্যাডমিট হচ্ছেন, এত লেট করে কেন? এবার আমি একটু প্রশ্ন করতে চাই জাকারিয়াকে। জাকারিয়া, আমি আপনাদের প্রশ্ন করছি, বাড়িতে পড়েছেন? হ্যাঁ, বাড়িতে পড়েছেন সেটার জন্য নয়, একটু একজন একজনেরটা শুনে দেখেও কিন্তু শিক্ষা হয়ে যেতে পারে। ঢাকা থেকে খুলনা কত কিলোমিটার বিস্তৃত? 346। 346। এখানে ঢাকা থেকে খুলনায় যেতে কোন কোন জায়গা দিয়ে যেতে হয় আমাকে একটু মানিকগঞ্জ, তারপরে হচ্ছে ফরিদপুর, হ্যাঁ হ্যাঁ, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর। জি ম্যাডাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, রাকিবুল হাসান 3066। হ্যাঁ, তুমি একটু বলো দেখি, কি বলবে? ঢাকা থেকে রাজশাহী কত কিলোমিটার? রাকিবুল, তিন 3066। রাকিবুল, ম্যাডাম শুনছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। 300 কিলোমিটার। আচ্ছা, ঢাকা রাজশাহী, এখন কোন কোন জেলাগুলো দিয়ে আমরা যাই বা আসি ঢাকা থেকে? ঢাকা থেকে গোয়ালন্দ, নগরবাড়ি,
হ্যাঁ, ঈশ্বরদী, নাটোর ঢাকা থেকে রাজশাহী। এবং আমরা হ্যাঁ ঢাকা ঢাকা থেকে থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জ যাব না? না, ঢাকা থেকে আরিচা, হ্যাঁ, আরিচা তারপর বা ঢাকা দিয়ে আমরা গাজীপুর কালিয়াকৈর, প্রথমে নবীনগর, তারপর ওই যে কালিয়াকৈর দিয়ে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ, হ্যাঁ, পাবনা, নাটোর। নাটোর। হ্যাঁ হ্যাঁ, জায়গাগুলো চিনেন? বলেন তো, হ্যাঁ চিনছি। পাবনা কোন বিভাগে পড়ে? পাবনা, রাজশাহী। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা পারছো, তবে আরেকটু স্টাডি করো বাসায়। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা শুধু দেখানোর জন্য না, মহাসড়কগুলো কোন এলাকা দিয়ে গিয়েছে সেটা কিন্তু ম্যাপে দেখাতে হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? পাশেই কিন্তু বইয়ে কিন্তু পাশেই একটা ম্যাপ দেওয়া আছে, আর বিভাগগুলো কিন্তু তোমরা চিনো, আইডেন্টিফাই করতে পারো। এখন তোমাদের কাজ হচ্ছে একটু জেলাগুলো ধরে, জেলার ম্যাপ আছে এরকম একটি বড় ম্যাপ নিয়ে পড়তে বসবে বা পড়ার টেবিলের সামনে রাখবে এবং জায়গাগুলো চিহ্নিত করতে পারবে। ঠিক আছে? তোমরা কথা দিলে আমাকে বাসায় এটা প্র্যাকটিস করবে? কথা দিলে মাথা নাড়াও, তাহলেই হবে। ঠিক আছে, আমি কিন্তু সামনের দিন একটা ম্যাপ আনবো, এখানে ম্যাপ দিব আর আইডেন্টিফাই করতে বলবো যেভাবেই হোক, অথবা তোমাকে চ্যাট বক্সে লিখতে বলবো কোন কোন এলাকা দিয়ে গিয়েছে। ঠিক আছে? সামনের দিন মানে নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। যাব? আচ্ছা, বাংলাদেশের যে সড়ক ব্যবস্থা, সড়ক পরিবহন ব্যবস্থা, এর কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আমরা একটু জানবো। অলরেডি জেনে গিয়েছি, এবং আমরা যেহেতু রাস্তায় চলাফেরা করি তখন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি বা এই বিষয়গুলো আমাদের কাছে চলে আসে। কিছু কিছু তোমাদের মনে হবে যে এগুলো তো আমি ভুক্তভোগী বা এই সমস্যার শিকার। তাহলে তুমি দেখো কি কি আছে। নদ নদীর অবস্থান, কিছুক্ষণ আগেই বলেছি নদীমাতৃক দেশ, নদী নালা, খাল বিল, হাওর বাওর ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোর উপর দিয়ে রাস্তা নির্মাণ করা কঠিন এবং ব্যয়বহুল, তাই সড়ক পরিবহনের যে অন্তরায় হিসেবে কাজ করে নদ নদীর অবস্থান। নিচু ভূমি, বাংলাদেশের অধিকাংশ এলাকা নিচু ভূমি এবং বর্ষায় তলিয়ে যায়, সেক্ষেত্রে এই রাস্তার উপর দিয়ে বা এই রাস্তাটাকে সঠিকভাবে নির্মাণ করাটাও কিন্তু অনেক ব্যয়সাধ্য বাংলাদেশের পক্ষে। মৃত্তিকার বিশেষত্ব, মাটি বেলে, দোআঁশ, এঁটেল বিভিন্ন রকম হতে পারে। নরম মাটির সময় সেগুলো ক্ষয় হয়ে নিচু ভূমির সৃষ্টি হয়, বা অনেক সময় বেশি বন্যা বা স্রোতের ফলে রাস্তাও কিন্তু ক্ষয় হয়ে যায়, এবং প্রতি বছরও কিন্তু কিছু কিছু ব্রিজ কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে। এই মৃত্তিকার বিশেষত্ব বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। জলবায়ুর অবস্থান, গ্রীষ্মকালে প্রচুর তাপমাত্রা থাকে, তাই না? এই তাপমাত্রা কিন্তু বাংলাদেশের সড়ক পথের যে ইট পিচ নির্মিত, এই অধিক গরমে এরা ক্ষয় হয়ে যায়। একজন হাত তুলেছেন, সানি। আচ্ছা, সানি, সমস্যা থাকলে আবার হাত তুলো। মূলধনের অভাব, সানি, এনি কোয়েশ্চেন? জি ম্যাম। বলেন। সড়কের জন্য কোন মাটি ভালো? সড়কের জন্য? জি ম্যাম। কোন মাটি ভালো তৈরি করতে, সড়ক তৈরি করতে? বেলে দোআঁশ কিন্তু একদম নরম, এটা কিন্তু বালু। দোআঁশ, এঁটেল মাটি ভালো হতে পারে, আমাকে আরেকটু জানতে হবে। এঁটেল ভালো হতে পারে এবং আঠালো, এবং শুকিয়ে গেলে কিন্তু মাটিটাতে লেগে পড়ে, এবং শুধু মাটির উপরে কিন্তু রাস্তা হয় না, এটার উপরে আবার বালু ফেলতে হয়, ইট সুরকি, তারপর সেখানে পিচ ঢালাই অনেক কিছু হয়। তো একটা পরিপূর্ণ রাস্তা নির্মাণে মৃত্তিকার সঙ্গে এই উপাদানগুলোরও প্রয়োজন রয়েছে। আচ্ছা, পরে রয়েছে বৈদেশিক সাহায্যের অনিশ্চয়তা ও স্বল্পতা। বাংলাদেশের কিছুক্ষণ আগে বলেছি, বিদেশি সাহায্য নিতে হলে তাদের অনেক শর্ত মেনে নিতে হয়।
এই জন্য দেখা যায় তাদের চাহিদা মতো আমাদের কাজ করতে হয়। আমাদের দেশ, আমাদের রাস্তা, কিন্তু তাদের ইচ্ছা পছন্দ কাজ করে বেশি সেখানে। সেই জন্য এই সাহায্যের নিতে গেলেই কিছু সমস্যা আমাদেরও থেকে যায়। নির্মাণ সামগ্রীর অভাব দেখা যায়, যেমন কঠিন পাথর, ইট, সিমেন্ট, পিচ, রড প্রভৃতি কিন্তু বেশ ঘাটতিও রয়েছে বাংলাদেশের। বা নির্মাণের জন্য যে বিভিন্ন মেশিন, রোলার মেশিন, মিলিং মেশিন, এই প্রত্যেকটাই পর্যাপ্ত পরিমাণে না থাকায় রাস্তা নির্মাণে সমস্যা হয়। যানবাহনের অভাব, বাস, ট্রাক, কার বা বর্তমানে যে সিএনজি চালিত কারগুলো রয়েছে সেগুলোর কিন্তু পর্যাপ্ত অভাব রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশ দূষণ মুক্ত থাকে এমন যানবাহনের যথেষ্ট হচ্ছে, কিন্তু আরো অভাব রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা বিঘ্ন ঘটে। আমাদের জানি মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশ, এবং সেখানে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বারবার হানা দিচ্ছে। বন্যা বা ঘূর্ণিঝড়, সমুদ্রের উপকূলের দেশগুলো বা জায়গাগুলো, এবং সড়ক সেতু পথগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, অদক্ষ ড্রাইভিং লাইসেন্স নাই, বেপরোয়া গাড়ি চালাচ্ছে, অথবা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, ট্রাফিক আইন মানছে না, রাস্তায় কাঠামোগত সমস্যা থাকতে পারে, ফুটপাত দখল, যানবাহন বা যানজটের সময় যে নষ্ট হওয়া, যানজট লেগেই থাকে কিন্তু একটা দীর্ঘ পথের যাত্রার সময় আমরা কিন্তু যানজটের শিকার হই। তো এগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সড়ক দুর্ঘটনারও সৃষ্টি করে। দুর্নীতি পরায়ণ কর্মকর্তা কর্মচারী, পুরনো গাড়ি যদি রাস্তায় বের করা হয়, এবং সেটা কিন্তু প্রচুর বায়ু দূষণ ঘটায়। আচ্ছা, আসিফ হাত তুলেছেন, বলেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসিফ। রেলপথের ম্যাপটা কিভাবে চিহ্নিত করে দিব? হ্যাঁ, বুঝি নাই। কিভাবে চিহ্নিত করবো ম্যাডাম? রেলওয়ে রেলপথের ম্যাপটা ম্যাডাম, ম্যাপটা আঁকতে পারবো ম্যাডাম, কিন্তু এই যে চিহ্নগুলো কিভাবে দিব রেল লাইনের মতো করে? রেল লাইনের মতো করে আপনাদের বইয়ে কিন্তু রেল লাইনের একটা ম্যাপ আছে, একটা সোজা টান দিয়ে কাটা 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 করে দেওয়া আছে, এবং ব্রড গেজ, ডুয়েল গেজ আলাদা আলাদা করে, ডাবল দাগগুলো হচ্ছে গিয়ে ব্রড গেজ, এক দাগ হচ্ছে মিটার গেজ। এগুলো কিন্তু বোঝানোর উপরে কিন্তু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। আপনি ম্যাপটা দেখতে পারেন বইয়ের কত নাম্বার পেজ। আপনি একদিন দেখায় দিয়েন ম্যাডাম ম্যাপটা। আচ্ছা, আমি আমরা তাকে আসছি হ্যাঁ চিহ্ন ম্যাপটা দিয়ে ম্যাডাম, দেখাবো। ম্যাপ ম্যাডাম অন্য একটা ক্লাসে ম্যাডাম কিভাবে আঁকবো ম্যাডাম? আগে তো চিহ্নিত করছিলাম, জেলা নাম লিখে বিন্দু দিছিলাম, এখন তো আর এটা হবে না। না, এখন এটা হবে না, বা ওই জেলাগুলোর নাম তোমাকে জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জেলা, যার জেলা আছে বা বিভাগগুলো আছে, এই ম্যাপগুলো কিন্তু পাওয়াও যায়, বই ছাড়াও কিন্তু তুমি বাজারে পাবে। তো তোমাকে একটু খুলে বসতে হবে এবং চর্চা করতে হবে, তারপরে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় টান দিয়ে জাস্ট বুঝে নিলে। আমি আসতেছি কিছুক্ষণ পরেই। ম্যাডাম, বলেন। আমরা কুইজে কোন দুটো অধ্যায় থাকবে ম্যাডাম? এটা আমরা কুইজ পরীক্ষার আগে বলে দিব, আগে রুটিনটা হোক। রুটিন তো হয়েছে ম্যাডাম। রুটিন হয়েছে? জি ম্যাডাম, 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে? রুটিন তো হয়নি। 26 রুটিন দিয়ে দিছে যে 26 তারিখ বাংলা পরীক্ষা, তারপর 1 তারিখ ইংলিশ। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেই, তাহলে সামনের ক্লাসে তোমাদের জানাবো। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, আর সিলেবাস আচ্ছা আমি দেখে তারপর সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা, তারপরে আরো কিছু রয়েছে। দুর্নীতি পরায়ণ কর্মকর্তা কর্মচারী এরা কি করে, ওই যে বা বিভিন্ন কারণে বা বিভিন্ন দুর্ঘটনার শিকার গাড়িগুলো কি হয়, টাকা দিয়ে আবার ছাড় পেয়ে যায়, তাই না? তো এগুলো কিন্তু পরবর্তীতে পরিবহন ব্যবস্থার উপর ক্ষতিকর প্রভাবে ফেলে। শ্রমিক মালিক সমিতির প্রভাব, এখানে তারা বিভিন্ন পরিবহন ধর্মঘট বা তাদের প্রতিবাদের ভাষা, সেটাও কিন্তু যাতায়াত এবং মালামাল পরিবহনে সমস্যা সৃষ্টি করে। চাঁদা আদায়, এটা কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের রাস্তায় বা বিভিন্ন সময় চাঁদাবাজরা বাস ট্রাক থামিয়ে জোরপূর্বক কখনো কখনো
বা বিভিন্ন ভোগান্তির শিকার করে। রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, অবরোধ, ধর্মঘট, মিছিল